প্রথমে জানিয়ে দেব, ইসরায়েল গাজার চুক্তি মানবে এটা বিশ্বাস করি না ইরান। তারপর জানিয়ে দেব গাজা থেকে জিম্মি মুক্তি শুরু কখন কিভাবে। এখন জানিয়ে দেব আফগানিস্তানের কর্মকাণ্ড উস্কানিমূলক, জবাব হবে কড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান সীমান্তে প্রতিশোধমূলক হামলার কথা নিশ্চিত করল তালেবান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েল গাজার চুক্তি মানবে এটা বিশ্বাস করি না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাগচ্ছি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার একদিন পরও দখলদার ইসরায়েল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের। তিনি বলেন, ইসরায়েলের পূর্বের চুক্তি এবং আগ্রাসন বিরতি নিয়ে আমরা সজাগ। জায়নিস্ট শাসক ধোঁকা ও প্রতারণা করতে পারে, এই শাসকের প্রতি কোনো আস্থা নেই। তিনি লেবাননে পূর্বের আগ্রাসন বিরতির লঙ্ঘনের উদাহরণও উল্লেখ করেন এ সময়। তবে অরাঘচি আগ্রাসন বিরতির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, যে কোনো পরিকল্পনা যা এই অপরাধ থামাতে সাহায্য করবে তাতে আমাদের সবসময় সমর্থন রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইরান যে কোনো পদক্ষেপ বা উদ্যোগকে সমর্থন করেছে যা গণহত্যামূলক যুদ্ধ থামানো, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার বাস্তবায়নের অন্তর্ভুক্ত। ইরান ও ইসরায়েল জুনে 12 দিনের যুদ্ধ করেছিল, যা শুরু হয়েছিল ইসরায়েলের ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে অভূতপূর্ব হামলার মাধ্যমে। অরাঘচ্ছি জানান, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা দেয়া হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে নতুন কোনো সংঘাত চায় না। তিনি বলেন, মোটামুটি 3-4 দিন আগে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছিল। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই। এই বার্তাটি পরে তেহরানের রাশিয়ান দূতাবাসের কাছে পৌঁছে দেওয়া হয়। গাজা থেকে জিম্মি মুক্তি শুরু কখন কিভাবে। মিশরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি সম্মেলন শুরুর আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে এএফপিকে জানিয়েছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, আগামীকাল সোমবার সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। গাজায় যুদ্ধ অবসানে সম্প্রতি একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প। এটির আলোকেই গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন মিশরে তার নেতৃত্বে ওই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালান হামাস যোদ্ধারা। ইসরায়েলের দাবি, হামলায় প্রায় 1200 জন নিহত হন। এছাড়া জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। পাল্টা জবাবে ওই দিনই গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। যুদ্ধের 2 বছরে কয়েক দফা যুদ্ধবিরতিতে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হাতে এখনও 47 জনের বেশি জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। তাদের মধ্যে অন্তত 20 জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে হামাস ও ইসরায়েল। জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। গতকাল শনিবার এক সাক্ষাৎকারে হামাস কর্মকর্তা ওসামা হামদান এএফপিকে বলেন, সই হওয়া চুক্তি অনুযায়ী সোমবার সকাল থেকে জিম্মি বন্দী বিনিময় শুরু হওয়ার কথা। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার বিভিন্ন শহর থেকে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে সরে গেলে সেখানে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বাহিনী নিয়ে গঠিত বহুজাতিক বাহিনী মোতায়েন করা হবে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কমান্ড সেন্টার থেকে এই কাজের সমন্বয় করা হবে। ইতিমধ্যে গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গাজা পরিদর্শন করেছেন। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর থেকে সেখানে লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের বাড়িঘরে ফেরা শুরু করেছেন, যদিও ইসরায়েলের হামলায় তাদের অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। জিম্মি ও বন্দি মুক্তি। সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে হামাস জিম্মিদের সবাইকে মুক্তি দেবে বলে জানা গেছে। এই জিম্মিদের মধ্যে কয়েকজন জীবিত রয়েছেন। জীবিত মৃত জিম্মি ছাড়াও 2014 সালে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া এক ব্যক্তির দেহাবশেষও ফেরত দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। পাশাপাশি গাজার 1700 বাসিন্দাকে মুক্তি দেওয়া হবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে। গতকাল ইসরায়েলি কারা কর্তৃপক্ষ বলেছে,
মুক্তি দেওয়ার আগে ২৫০ বন্দীকে দুটি কারাগারে জড়ো করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৫ লক্ষের বেশি ফিলিস্তিনি গাজা নগরীতে তাদের বাড়িঘরে ফিরেছেন। আফগানিস্তানের কর্মকাণ্ড উস্কানিমূলক, জবাব হবে কড়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী সীমান্তে সংঘাতের জন্য আফগানিস্তানকেই দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রতিবেশী দেশটির তালেবান সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই দেশের সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলির কারণে শাহবাজ শরীফ আজ রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। পাকিস্তান সীমান্তে প্রতিশোধমূলক হামলার কথা নিশ্চিত করল তালেবান। উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর হামলার কথা নিশ্চিত করেছে তালেবান সরকার। তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। এর আগে পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। পরে নিজেদের হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান বলে অভিহিত করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেছেন, আফগান হামলাগুলো বিনা উস্কানিতে করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল। নকভি সতর্ক করেছিলেন যে তার দেশের বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে পাল্টা জবাব দেবে। ইসলামাবাদ অভিযোগ করেছে যে কাবুল তার মাটিতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। আফগান ও পাকিস্তান উভয় পক্ষই কুনার কুররাম অঞ্চলে ছোট অস্ত্র ও কানুন ব্যবহার করেছে বলে বিবিসি জানতে পেরেছে। তালেবানদের হামলার তীব্র নিন্দা জানিয়ে নাকভি বলেন, বেসামরিক জনগোষ্ঠীর ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেছেন, আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে। পাকিস্তানের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের একটি সামরিক মুখপাত্র। পাকিস্তানের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি, তবে সেখানকার একটি সুরক্ষা সূত্র বিবিসির কাছে দাবি করেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের বেশ কয়েকটি স্থানে গুলিবর্ষণ করা হয়েছে। এই স্থানগুলোর মধ্যে রয়েছে আঙুর আড্ডা, বাজাউর, কুররাম, দীর, চিত্রল এবং বারমচা। কুররাম জেলের 0 পয়েন্টে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, লোকাল সময় রাত 12টা নাগাদ আফগানিস্তানের দিক থেকে ভারী অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণ শুরু হয়। সীমান্তের একাধিক স্থান থেকে ব্যাপক গোলাগুলির খবর পাওয়ার কথা তারা জানিয়েছেন। শব্দ শোনা যাওয়ার পর দেশটির তালেবান সরকার পাকিস্তানকে কাবুলের সার্বভৌম ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগ আনে। শুক্রবার তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী পত্তিকা প্রদেশে পাকিস্তান একটি বেসামরিক বাজারে বোমা হামলা চালিয়েছে। সেখানকার লোকের মানুষ বিবিসির আফগান সার্ভিসকে জানিয়েছেন, এতে বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়ে গিয়েছে। আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে একজন শীর্ষ পাকিস্তানি জেনারেল অভিযোগ করেছেন। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালিবানদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তারা টিটিপি নামে পরিচিত পাকিস্তান তালিবানকে তাদের ভূমি থেকে কাজ করার অনুমতি দিয়েছে এবং ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করতে, যাতে তারা কঠোর ইসলামী নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা কার্যকর করতে পারে। আফগান তালিবান সরকার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে। সাম্প্রতিক এই শ্বাসরুদ্ধকারী পরিস্থিতির সাথে আফগানিস্তান তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সপ্তাহব্যাপী ভারত সফরের সাথে মিলে যায়। দিল্লি জানিয়েছে তারা কাবুলে আবার দূতাবাস চালু করবে, যেটি 4 বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর বন্ধ হয়ে গিয়েছিল। নাকভি সতর্ক করেছেন যে ভারতের মতোই আফগানিস্তানকেও উপযুক্ত জবাব দেওয়া হবে, যাতে তারা পাকিস্তানের দিকে বিদ্বেষমূলক দৃষ্টিতে তাকাতে সাহস না করে। গত মাসে পাকিস্তানের সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরকারী সৌদি আরব এক বিবৃতিতে আত্মসংযম এবং ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা যাতে না বাড়ে তার আহ্বান জানিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। একই সাথে উভয় পক্ষকেই সংলাপ, কূটনীতি এবং সংযমকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন মুত্তাকি, তাই ভারত সফরের জন্য তার বিশেষ অনুমতির প্রয়োজন ছিল। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে।
আফগানিস্তানে 2021-এ তালিবান ক্ষমতায় ফেরার পর আমির খান মোত্তাকির এটি প্রথম ভারত সফর ছিল।